আর তারপর সেখানে গিয়ে সাদরাজ আমাকে জোর করে সিয়ামকে মেরে ফেলার ভয় দেখিয়ে বিয়ে করে। তবে উনি যে আমাকে কোনো খারাপ উদ্দেশ্যে বিয়ে করেছেন সেটা আমি বেশ বুঝতে পারছি। মেহুল তখন শক্ত গলায় বলে, তুই এই কথাগুলো পুলিশের সামনে বলবি। আমি রাবিরের সাথে কথা বলছি। রিতা তাকে থামিয়ে দিয়ে বলে, না না, আমি পুলিশের সামনে কিচ্ছু বলবো না। কেন ভয় পাচ্ছিস? ভয় পাস না দোস্ত, আমরা সবাই আছি তোর সাথে। না মেহুল, ওনাকে পুলিশে ধরিয়ে দিলে কোনো লাভ হবে না, বরং ওনারা রাবির ভাইয়ের সম্পর্কটা ঠিক করতে হবে। রাবির আর ওনার সম্পর্ক জীবনেও ঠিক হবে বলে তোর মনে হয়? ওনাদের সাপে নেউলের সম্পর্ক, এই সম্পর্ক কখনোই ঠিক হবে না। হবে, অবশ্যই হবে। তুই হয়তো জানিস না, ওনারা দুজন একসময় বেস্ট ফ্রেন্ড ছিল। মেহুল চমকে বলে, কি? তুই হয়তো জানিস না, ওনারা দুজন একসময় বেস্ট ফ্রেন্ড ছিল। কি? হ্যাঁ, ওনারা একসময় নাকি বেস্ট ফ্রেন্ড ছিলেন, আর একজন অন্যজনকে তখন অনেক ভালোবাসতেন। তাহলে তারপর এমন কি হলো যে দুজন এখন একজন অন্যজনকে একদম সহ্যই করতে পারে না? জানি না, আমাদের সেই কারণটা খুঁজে বের করতে হবে। আমি তো আর সাদরাজকে এইসব ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে পারবো না, তাই তুই ভাইয়াকে জিজ্ঞেস করবি। ভাইয়ের কাছ থেকে সব শুনবি, আর এদিকে আমি চেষ্টা করব খালার কাছ থেকে আরো কিছু জানা যায় কিনা। মেহুল চিন্তিত সুরে বলে, কিন্তু রাবির কি আদৌ আমায় সব বলবে? বলবে, তুই জোর করলেই ভাইয়া সব বলবে। আচ্ছা, আমি চেষ্টা করব, কিন্তু তুই কি এখন সাদরাজের সাথেই থাকবি? উনি যদি তোর সাথে খারাপ কিছু করে বসে? রিতা দীর্ঘশ্বাস ফেলে বলে, আর খারাপ কিছু? তোর কি মনে হয় পুলিশকে সব বলে দিলে আমি রেহাই পেয়ে যাব? উনি জেল থেকে বেরোতে পারবেন না। ওনার কাছে এটা 2 মিনিটের ব্যাপার, আর তারপর উনি আমার ওপর আরো ক্ষেপে যাবেন। আমার উপর রাগ মেটাতে গিয়ে উনি সিয়ামের তো ক্ষতি করবেনই, সাথে আমার মা বাবারও ক্ষতি করবেন। আর এত কিছুর পরও আমি কিভাবে এখন সত্যি কথাটা বলবো বল? কিন্তু রিতা, এই খারাপ লোকটাকে তো শাস্তি দিতেই হবে। এভাবে তো ছাড় দেওয়া যাবে না। হ্যাঁ, শাস্তি দিতে হবে, আর সেই শাস্তি আমি দিব। কিভাবে? জানিস, ওনাদের বাড়ির খালা আমাকে একটা কথা বলেছেন। বলেছেন মেয়েরা নাকি ভালোবাসাকে অস্ত্র বানিয়ে সব করতে পারে, আর আমি এই ভালোবাসাকে অস্ত্র বানাবো। উনি টেরও পাবে না ওনাকে আমি কিভাবে মারবো। শুধু তুই আমার পাশে থাকিস, তাহলেই হবে। মেহুল রিতার দুহাত ধরে বলে, আমি রাবি, আমরা সবাই তোর পাশে আছি। ঠিক আছে, চল এখন। সাদরাস নয়তো পরে সন্দেহ করবে। মেহুল রিতাকে নিয়ে আবার স্টেজের কাছে যায়। গিয়ে দেখে সাংবাদিকদের প্রশ্ন এখনো চলছে। রিতা তা দেখে কিছু স্বস্তি পায়। সাংবাদিকদের কাছ থেকে সরেই সাদরাজ রিতার কাছে আসে। তার কাছে গিয়ে মৃদু সুরে বলে, কোনো চালাকি করছো না তো? রিতা মিয়ে যাওয়া সুরে বলে, আমার কি আর অত সাহস আছে? সাদরাজ বাঁকা হাসে, বলে, গুড। তা তোমার বান্ধবীকে আমাদের পক্ষ থেকে উপহারটা দিয়েছো? না, সেটা তো আপনার কাছে। হ্যাঁ, তাই তো। চলো উপহারটা দিয়ে আসি। রিতার সাদরাজ আবার তাদের কাছে যায়। সাদরাজ হেসে বলে, আমার সব থেকে প্রিয় শত্রু, ও সরি, প্রিয় মানুষদের জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট। গিফটটা গ্রহণ করলে আমরা খুব খুশি হব। রাবির সাদরাজের হাত থেকে গিফটের বক্সটা নিল। সাদরাজ বলল, খুলে দেখো পছন্দ হয় কিনা। বক্সটা খুলে দেখলো বড় দুটো রিং। দেখে বোঝা যাচ্ছে ডায়মন্ড। রাবির মৃদু হাসে, বলে, পরে সে মেহুলের দিকে চেয়ে বলে, হ্যাঁ, ভীষণ পছন্দ হয়েছে। মেহুল, আমাদের গিফটটাও দিন। মেহুল হেসে আরেকটা বক্স রিতার হাতে দিল। রিতা সেটা খুলে দেখলো সেখানে একটা বড় নেকলেস। নেকলেসটা দেখে রিতা বেশ অবাক হয়। মেহুল হেসে বলে, তোর মনে আছে একবার তুই বলেছিলি তোর বিয়েতে যেন আমি এমন একটা নেকলেস দিই? তাই দিলাম। নিজের টাকায় পারিনি যদিও, তবে হাজব্যান্ডের টাকা মানেও তো নিজের টাকাই, তাই না? পছন্দ হয়েছে তোর? রিতা খুশি হয়ে বলল। ভীষণ। তবে সাদরাজ এতে খুশি হতে পারেনি, কারণ সাদরাজের দেওয়া গিফটের তুলনায় রাবিরের দেওয়া গিফটের দাম বেশি। তাই সে রিতার দিকে চেয়ে বলল, রিতা চলো, তাড়াতাড়ি খেয়ে আমাদের বেরোতে হবে। রাবির সাদরাজকে জ্বলতে দেখে বেশ খুশি হয়। রিতার সাদরাজের সাথে রাবির ও মেহুলকে নিয়ে একই টেবিলে গিয়ে বসে। খাওয়া দাওয়া শেষ করে সাদরাজ আর বেশিক্ষণ অপেক্ষা না করে রিতাকে নিয়ে বেরিয়ে যায়, আর মেহুল আর রাবিরও রওনা হয় তার বাপের বাড়ির উদ্দেশ্যে। গাড়ি থেকে নেমে সাদরাজ রিতার হাত থেকে সে গয়নার বক্সটা টেনে নিয়ে বলে, এটা তোমার নিতে হবে না। কেন? এমনি, যাও ভেতরে যাও।
কিন্তু এটা কে বলেছে কানে যায়নি? ভেতরে যাও। এটা ফেলবেন না প্লিজ। রিতা, ভেতরে যাও। সাদরাজ দাঁতে দাঁত চিপে বলল। রীতা ভয়ে আর দ্বিতীয় কোনো কথা না বলে চুপচাপ ভেতরে চলে যায়। মেহুল বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে। রাবির তার পাশে চোখ বুজে শুয়ে আছে। মেহুল মনে মনে ভাবছে এখন তাকে একবার সাদরাজের কথা জিজ্ঞেস করবে কিনা। ওনারা কি সত্যি একসময় বেস্ট ফ্রেন্ড ছিলেন? আবার সে ভাবছে জিজ্ঞেস করলে যদি রাবির রেগে যায়। তাও জিজ্ঞেস তো করতেই হবে। মেহুল আস্তে করে রাবিরের মাথায় হাত রাখে, তার চুল টেনে দেয়, চুলে বিলি কেটে দেয়, মাথা টিপে দেয়। মূলত যতভাবে রাবিরের মাথাকে ঠান্ডা রাখা যায় তার সবই করে। রাবিরও ভীষণ আরাম পায় তাতে। সে এগিয়ে এসে মেহুলের কোলে মাথা রাখে। মেহুল একটু নড়ে বসে, মনে মনে ঠিক করে এখনই জিজ্ঞেস করবে। সে একটা ঢোক গিলে মৃদু সুরে বলে, একটা কথা জিজ্ঞেস করব। রাবি, হুম, বলুন। আচ্ছা, আপনি আর সাজ্জাদ কি একসময় বেস্ট ফ্রেন্ড ছিলেন? কথাটা শোনা মাত্রই রাবির চট করে উঠে বসে। মেহুল ভয় পেয়ে যায়। রাবির কি খুব বেশি রেগে গিয়েছেন? রাবির তার দিকে কিছুক্ষণ কপাল কুঁচকে চেয়ে থেকে জিজ্ঞেস করে, আপনি এই কথা কোথা থেকে শুনেছেন? আসলে আমাকে রীতা বলেছে। রিতা কি করে জেনেছে? আমি ঠিক জানি না, কিন্তু এটা কি সত্যি আপনি আর সাজ্জাদ বেস্ট ফ্রেন্ড ছিলেন? রাবির দীর্ঘশ্বাস ফেলে, তপ্ত স্বরে বলে। হ্যাঁ, ছিলাম। মেহুল এবার দ্বিতীয় প্রশ্ন করার সাহস করে। সে জিজ্ঞেস করে, তাহলে এখন আপনাদের সম্পর্ক এত খারাপ হয়ে গেল কি করে? রাবির আবার তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে, বলে, থাক না এসব। এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে আমার এখন ভালো লাগছে না। চুলগুলো টেনে দিন, মাথা ব্যথা করছে। মেহুল আবার কিছুক্ষণ চুপচাপ তার চুল টেনে নিল, কিন্তু মনের অস্থিরতা তার এখনো যাচ্ছে না। সবটা জানতে পারলেই হয়তো যেত, কিন্তু পুনরায় কোনো প্রশ্ন করার সাহসও পাচ্ছে না সে। রাবির তার দিকে ঘুরে শুয়ে আছে। মেহুল চুল থেকে হাত সরিয়ে তার গালে হাত রাখে, গালের উপর একটু হাত বুলিয়ে দিয়ে মৃদু সুরে ডাকে। রাবির, রাবির চোখ বুজেই বলে, বলুন। আমার মনের অস্থিরতা তো কমছে না। আপনি বলুন না আমায় সব কিছু, প্লিজ। রাবির তার দিকে তাকায়। মেহুল অসহায়ভাবে তাকিয়ে আছে। রাবির জিজ্ঞেস করে, এসব শুনে আপনি কি করবেন? কিছু না, তাও বলুন প্লিজ। রাবির আবার চোখ বুজে ফিচিল স্বরে বলে, একটা সম্পর্কের মূল ভিত্তি কি জানেন? বিশ্বাস। আর সম্পর্কের মধ্য থেকে একবার যদি সেই বিশ্বাসটা হারিয়ে যায়, তখন হাজার চেষ্টা করেও সেই সম্পর্কটাকে আর ঠিক রাখা যায় না। সেটা তখন ভাঙবেই। আমাদের বেলায়ও তাই হয়েছিল। বিশ্বাস হারিয়ে গিয়েছিল। সাদরাজ আমাকে আর বিশ্বাস করতে পারেনি, ভুল বুঝেছিল। আর তার পরিণতি আজকেই। এক সময় যে আমার জন্য জীবন দিতে চাইতো, আজকে সে আমার জীবন নিতেও দুবার ভাববে না। আর এই বিশ্বাসটা কি কারণে হারিয়েছিল? সেটা এক অনেক বড় কাহিনী, অন্যদিন বলবো। আজকে আর ইচ্ছে করছে না। আমার ফ্রেন্ড এটা আমাকে ভালোবেসে দিয়েছিল। কোথায় রেখেছেন আপনি এটা? যেখানে রাখা দরকার সেখানেই। আমার এই বাড়িতে রাবিরের দেওয়া কোনো জিনিসের কোনো স্থান নেই। সাদরাজ, আপনি এত অমানবিক কেন বলুন তো? আপনার মধ্যে কি একটুও মায়া দয়া নেই? সাদরাজ প্রচন্ড রেগে যায়। সে রিতার দিকে এগিয়ে এসে বলে, আমি খুব অমানবিক, তাই না? আর কি, আমার মধ্যে কোনো দয়া মায়া নেই? কেন জিজ্ঞেস করছিলে, তাই না? কারণ আমি তো মানুষই না, আমি তো পশু। আর কোনো পশুর মধ্যে কোনো মায়া দয়া থাকে না। এই বলে সে রিতাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দেয়। রিতা তখন তার দিকে চেয়ে কাঁদতে কাঁদতে বলে, আপনাকে মানুষ বানিয়ে তবেই আমি মরবো, এর আগে না। এক সপ্তাহ চলে গেল। রাবির আজকাল ভীষণ ব্যস্ত। সামনে আবার তাদের ইলেকশন। মেহুল আবার তার স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছে। কাল থেকে সে ভার্সিটিতে যাচ্ছে। তবে সবকিছু ঠিক থাকলেও স্বাভাবিক নেই কেবল রিতার জীবন। সে এখনো সাদরাজের বাড়ি থেকে বের হতে পারেনি। গত 5 দিন যাবৎ সাদরাজ বাসায়ও আসছে না। এই সুযোগে সে অনেকবার চেয়েছিল একবার বেরুবে, মা বাবার সাথে দেখা করে আসবে, কিন্তু সাদরাজের বাড়ির কাজের লোক আর দারোয়ানরা তাকে বের হতে দেয়নি। মেহুল আজ ক্লাস শেষ করে তার ড্রাইভারকে বলল, আমি এখন বাসায় যাব না, অন্য একটা জায়গায় যাব, নিয়ে যেতে পারবেন? ড্রাইভার জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? বলছি, তবে আপনাকে ওয়াদা দিতে হবে যে আমি কোথায় যাচ্ছি সেটা আপনি এখন রাবিরকে বলতে পারবেন না।
ড্রাইভার এবার বেশ চিন্তায় পড়ে গেল। বলল, কিন্তু ম্যাডাম, স্যারকে না জানিয়ে আমি কিছু করলে স্যার রেগে যাবেন। কিচ্ছু হবে না, আমি সামলিয়ে নিব সব কিছু। আপনি শুধু প্লিজ কাউকে কিছু বলবেন না। পরের সময় মতো আমি সবাইকে সব কিছু বলবো। ড্রাইভার অনিচ্ছা সত্ত্বেও বলল, আচ্ছা, কোথায় যাবেন? রাজাপাড়া রোড হয়ে ডানে একটা গলি আছে, সেই গলির ভেতরে 12 নম্বর রাস্তায় একজনের বাসা। আমি সেখানেই যাব। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। মেহুলের কথা মতো ড্রাইভার সেদিকেই গেল। তবে অনেকটা সময় লাগলো তাদের সেখানে পৌঁছতে। মেহুল বাসার আরও আগে গাড়ি সাইড করতে বলে, সে গাড়ি থেকে নেমে পড়ে। ড্রাইভারকে বলে, আপনি এখানেই অপেক্ষা করুন, আমি আসছি। ম্যাডাম, আমাকে সাথে নিন, পরে কোনো বিপদ হলে। আরে কিচ্ছু হবে না, আপনি এখানেই বসে অপেক্ষা করুন, আমার বেশি সময় লাগবে না। মেহুল দ্রুত এগিয়ে যায়। একটু এগিয়ে মুখে একটা মাস্ক পরে নেয়। পরে সে হাঁটতে হাঁটতে একটা বাসার সামনে যায়। গিয়ে দাঁড়ায় সে। বিশাল বড় বাড়ি দেখে সে বুঝতে পারে ঠিক জায়গায় এসেছে। এবার সে মাথায় একটা ঘোমটা দেয়। গেটের কাছে এগিয়ে গিয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করে। এটা কি সাদ্রাসর বাসা? দারোয়ান তার আপাত মস্তক পরক করে ভ্রু কুচকে বলে, জি, কিন্তু আপনি কে? আসলে আমি স্যারের একজন নতুন সহকারী। স্যার আমাকে বাসায় আসতে বলেছিলেন ওনার ওয়াইফের জন্য। স্যার কি বাসায় আছেন? না স্যার, 5 দিন যাবৎ এই বাসায় আসেন না। ও, আমাকে তো কল দিয়ে আজকেই আসতে বললেন ওনার ওয়াইফের দেখভালের জন্য। ম্যাডাম আছেন বাসায়? জি। তাহলে ম্যাডামের সাথেই গিয়ে কথা বলি। এই বলে মেহুল ভেতরে ঢুকতে দারোয়ান তাকে আবার পেছন থেকে ডেকে ওঠে। দাঁড়ান। মেহুল তপ্ত শ্বাস ফেলে পেছনে চেয়ে বলে, কি? আপনাকে স্যার বলেছেন আসতে। জি, স্যারই তো বলেছেন আজকে সকালেই। ঠিক আছে, দাঁড়ান, আমি স্যারের সাথে কথা বলে জিজ্ঞেস করে নিই। মেহুল ভয় পায়। সাদরাজকে কল করলে তো সে ধরা পড়ে যাবে। সে ভয়ে ভয়ে ভাবতে থাকে এবার কি করবে। তখনই সে উপরের বারান্দায় রিতাকে দেখে। তাকে দেখে সে ইশারা দেয়। রিতা প্রথমে তাকে চিনতে পারে না। পরে মেহুল একটু মাস্ক নামাতেই রিতা চমকে যায়, দৌড়ে নিচে নেমে আসে। সে মেহুলের কাছে আসতে মেহুল বড় বড় করে সালাম দিয়ে জিজ্ঞেস করে, কেমন আছেন ম্যাডাম? আমাকে আসলে স্যার পাঠিয়েছেন আপনার দেখভালের জন্য। আপনাকে নিশ্চয়ই স্যার বলে গিয়েছেন। রিতা বুঝতে পারল ব্যাপারটা। সে হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, সাদরাজ আমাকে বলেছিল আপনিই সেই, তাই না? জি ম্যাডাম। তাহলে বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলুন। কি করে যাব ম্যাডাম? আপনার দারোয়ান তো দিচ্ছেন না। রিতা চোখে মুখে মেকি রাগ ফুটিয়ে তুলে বলল, কি দিচ্ছে না? এই যে, আপনি ওনাকে ভেতরে আসতে দিচ্ছেন না কেন? আপনার নামে সাদরাজের কাছে কমপ্লেন করব। দারোয়ান ভয় পেয়ে বলল, না না ম্যাডাম, আসলে চিনতে পারছিলাম না তো, তাই। আপনারা যান, ভেতরে যান। রিতা মেহুলের দিকে চেয়ে বলল, চলুন। দুজনেই তাড়াতাড়ি করে বাসার ভেতর চলে গেল। তারা ভেতরে ঢুকতে খালা রান্নাঘর থেকে এসে জিজ্ঞেস করলেন, উনি কেডা মা? খালা, আমার বান্ধবী। খালা চকিত হয়ে বলেন, রাব্বির খানের বউ? জি খালা। খালা প্রচন্ড ভয় পেয়ে যান। তিনি ভীতুর সুরে বলেন, ওনারে এখানে আনছেন কেন? মেহুল বলে, ও আনিনি, আমি নিজে থেকে এসেছি। খালা, আপনি বুঝতাছেন না, সাহেব জানতে পারলে কেয়ামত কইরা ফেলবো। তার উপর বাইরে সিসি ক্যামেরা আছে, সাহেব ক্যামেরা দিয়ে সব দেখে। সমস্যা নেই খালা, আমার মুখে মাস্ক আছে। আহারে, আপনার মুখে না দেখলে কি হইব? সাহেব যদি বুঝে তার বাড়িতে অপরিচিত মানুষ আইছে, তাইলেই স্যার দারোয়ানরে ফোন দিব। তখন দারোয়ান সব কইয়ে দিব। আপনারা কি বিপদ ডাইকে আনতাছেন কন্ত? হেই দিক দিয়া যদি রাব্বির খান এসব জানে, তাহলে উনিও রাইগা যাইব। খালা, আপনি যান, আপনি এখানে থাকলে বিপদ। খালা, আমি চলে যাব, শুধু আপনি আমাকে সব সত্যি বলে দিন, তাহলেই আমি এখান থেকে চলে যাব। কিসের সত্যি?
রাবির আর সাদরাজের সম্পর্কের মধ্যে এত সমস্যা কিভাবে তৈরি হলো? কে ওনাদের সম্পর্ক নষ্ট করেছে? কি কি হয়েছিল না হয়েছিল সব বলুন। সব শুনে তবেই আমি এখান থেকে যাব, নয়তো এক পাও নড়ব না। রিতাও খালাকে চাপ দিয়ে বলে, হ্যাঁ খালা, আপনি আমাকে একা কিছু বলেননি। এবার মেহুলের সামনেই সব কিছু বলুন। আমাদের সব সত্যি জানতে হবে। আর কিছু লুকোবেন না প্লিজ। আচ্ছা, আপনারা বন, আমি কইতাছি সব। মেহুল আর রিতা সোফায় বসে। মেহুল বলে, তাড়াতাড়ি বলুন খালা, আমার আবার বেরোতে হবে। জি, কইতাছি। আসলে সাহেব আর রাব্বি খানের মাঝে যত শত্রুতা